আমি ৭ বছর ধরে তাকে একতরফা ভালোবেসে গেলাম, কিন্তু কখনো আমি তাকে ভালোবাসা বুঝাইতে পারলাম না। এই গল্পটা পাঠিয়েছে সিরাজগঞ্জ থেকে রনি নামের এক ভাই। আমার নাম রনি, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাস থানার নওখাদা গ্রামে। আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা 2 ভাই 1 বোন, আমি সবার ছোট। আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী। আমার জীবনটা খুব সাধারণ ছিল, কিন্তু 2018 সালের একটা ঘটনা আমার পুরো জীবনটাই বদলে দিল। সেদিন আমি প্রথম আতিয়াকে দেখি। ওর বয়স তখন ছিল মাত্র 12 বছর। তার চোখ দেখে আমি তার মায়ায় পড়ে যাই। তার চোখে এমন একটা মায়া ছিল আমি জীবনেও কোনোদিন অন্য কারো চোখে দেখিনি। সেদিনের পর থেকে আমি বদলে গেলাম। আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, ওখানেই আমি তাকে প্রথম দেখি। তো এভাবেই কিছুদিন কেটে গেল। আমি তাকে দেখার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতাম। সেই রাস্তার পাশে একটা দোকান ছিল, দোকানের মালিক আমার দাদা হয়। আমি বেশ কিছুদিন তাকে দেখার জন্য দোকানে গিয়ে বসে থাকতাম। তো তারপরে ওর বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওদের বাসা। আর খোঁজ নিয়ে জানতে পারি ও ভোরবেলা প্রাইভেট পড়তে চাই। আমি তাকে দেখার জন্য ভোরবেলায় উঠে দোকানে আসতাম। তাকে এক নজর দেখার জন্য পাগল ছিলাম। আমি তার দিকে তাকিয়ে থাকলেও সেও আমার দিকে তাকিয়ে থাকতো। এটা দেখে আমার অনেক ভালো লাগতো। তবে আমাদের মধ্যে কোনো কথা হতো না, শুধু দেখা দেখি হতো। এভাবেই প্রায় 2টা বছর কেটে যায়। আমি তার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কথা বলতে পারিনি। আমি তার জন্য অনেক পাগল ছিলাম। তো কিছুদিন পর শুনলাম কেউ একজন নাকি তাকে কিছু বলেছে। এটা আমি আমার বন্ধুর কাছে থেকে জানতে পারি। পরে শুনলাম তাকে নাকি প্রপোজ করেছে। এটা শুনে আমার অনেক খারাপ লাগে। আমি ভাবলাম যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমার কি হবে। পরে শুনলাম সে অ্যাকসেপ্ট করেনি। এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। ভাবলাম সে হয়তো মনে মনে আমাকে পছন্দ করে। এভাবে আরো 3 বছর কেটে যায়। তার চোখের মায়ায় এমনভাবে ডুবে গিয়েছিলাম আমি আর কখনো বের হতে পারলাম না। তাকে একদিন না দেখলে আমার দম বন্ধ হয়ে যেত। মনে হতো আমি বাঁচতেই পারছি না। আমি তাকে এতটাই ভালোবাসতাম। তবে এই ভালোবাসার কথা কাউকে বলিনি, কারণ আমি বিশ্বাস করতাম ভালোবাসা প্রকাশ করলে কমে যায়। তবে আমার একটা ভাই ছিল, আপন না পাড়াপড়শি। আমি তাকে আমার ভালোবাসার কথা জানাই। একদিন আমি এই বিষয়টা নিয়ে তাকে বলি যে ভাই, আমি কি করলে আতিয়াকে পাবো? আমি তাকে ছাড়া একদিনও ভালো থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে যায় তাকে না দেখলে। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ভাই বলল যে তাদের অনেক টাকা পয়সা, তোর সাথে বিয়ে দিবে না। তখন আমার ফ্যামিলির অবস্থা ভালো ছিল না। ভাই বলল তুই বিদেশে গিয়ে বিয়ের কথা বল, মনে হয় তখন দিতে পারে। ভাইকে বললাম ঠিক আছে, আমি তাকে পাওয়ার জন্য নিজেকে বদলাবো। আমি বাসায় গিয়ে বললাম আমাকে যত তাড়াতাড়ি পারো বিদেশে পাঠাও। বাসার সবাই রাজি হয়ে গেল, কিন্তু তারা জানতো না আমি কেন এত তাড়াহুড়া করছি। আমি খুব দ্রুত পাসপোর্ট করলাম আর ভিসার জন্য অপেক্ষা করছিলাম। ভিসা আসার আগে আমি একটা কাজ করলাম। আমি আতিয়াকে একটা চিঠি লিখলাম। চিঠিতে লিখেছিলাম, মহারানী, তুমি আমার জীবনের একটা জায়গার দাবিদার। তুমি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। আমি একদিনও থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমার পারিবারিক অবস্থা ভালো না, তাই এখন বিয়ের কথা বলতে পারছি না। কিন্তু আমি বিদেশে যাচ্ছি শুধু তোমার জন্য। একদিন সফল হয়ে তোমাকে আমার ঘরের বউ করে আনবো। তুমি কখনো অন্য কারো হয়ে যেও না। তুমি আমার না হলে আমি এই জীবন রাখতে পারবো না। সে চিঠিটা পড়েছিল, কিন্তু কিছু বলেনি। তারপর থেকে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম সে কখন আসবে। সে আসতো ঠিকই, কিন্তু আগের মতো আর তাকাতো না। তার চোখে আমি দেখতাম রাগ, অভিমান। আমি ভাবতাম হয়তো সে রেগে আছে। কিন্তু 5 দিন পর সবকিছু বদলে গেল। বাজার থেকে ফেরার পথে তার সাথে দেখা হলো। সে আমার দিকে তাকিয়ে এর আগে বলল, আপনার সাহস কিভাবে হলো আমাকে চিঠি দেওয়ার? আমি তখন চুপ করেছিলাম। সে বলল, আমি কোন ঘরের মেয়ে জানেন? আমি যদি এই কথা আমার বাবাকে বলি আপনার অবস্থা কি হবে জানেন? সে শুধু বলছে, আর আমি তার চোখের দিকে তাকিয়ে ভাবছি আমি 6টা বছর কাকে এত মায়া করে বুকের বাম পাশে জায়গা দিলাম। সে বলল, আমি কি কখনো বলেছি আপনাকে ভালোবাসি? যা হয়েছে সবকিছু ভুলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। সেদিন আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। তবে আমি বসেছিলাম, আমি শুধু একাই তাকে ভালোবেসেছিলাম। আমি বাসায় এসে জানতে পারলাম আমার ভিসা এসেছে। এটা শোনার পরে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। কিছুদিন পর আমার যাওয়ার ডেট ঠিক হয়। তাকে এক নজর দেখার জন্য আমার বাসায় একটা আয়োজন করি। এরপর আমি তার বাবাকে গিয়ে দাওয়াত দিই। সেও এসেছিল, কিন্তু আগের মতো আমার দিকে আর তাকিয়ে থাকতো না। আমি তার চোখের দিকে তাকিয়ে ভাবতাম কি এমন হতো আমার হলে। তো কিছুদিন পর আমার বিদেশে যাওয়ার টিকিট চলে আসে। একদিন পরেই আমি চলে যাব। আমি যেদিন চলে যাব সেদিন রাতে আমি তার বাসায় যাই তার বাবা মাকে বলতে। সে পাশের রুম থেকে আমাদের সব কথা শুনছিল, কিন্তু সামনে আসেনি। তার বাবা আমাদের বিষয়ে কিছু জানতো না, তাই কিছু বুঝতেও পারেনি। অনেকক্ষণ পর সে পাশের রুম থেকে বলল, কবে যাবেন? আমি বললাম সকালেই চলে যাব। সে আর কোনো কথা বলেনি। তো তার পরের দিন আমি বাসা থেকে বের হব।
ঠিক সেই সময় আমি দোকানে গেলাম শেষবারের মতো তাকে মন ভরে দেখার জন্য। ঠিক সেই সময় সে আসলো, তাকে শুধু একটা কথাই বললাম, কি দোষ ছিল আমার, কি এমন ক্ষতি হতো আমার হলে। সে কিছুই বলল না। আবারও আমি জিজ্ঞাসা করলাম, আমার জন্য দোয়া করো। সে তখন বলল, ঠিক আছে, ভালোভাবে যাবেন। এই ছিল আমাদের শেষ কথা। তারপর আমি চলে আসলাম বিদেশে। বিদেশে এসে আমি তার নাম দিয়ে কিছু লেখা পোস্ট করতাম। এটা দেখে সে আমার এক বোনকে বলেছে, সে তো চলেই গেছে, তাহলে এখন আবার আমার জন্য এসব কেন করছে? সে কি চায় না আমি ভালো থাকি? এই কথা শুনে আমি আবারও ভেঙে পড়লাম। এরপর শুনলাম তার বিয়ের কথা চলছে। আমার এক বন্ধু আমাকে সব খবর দিত। কিছুদিন পর জানলাম তার বিয়ে ঠিক হয়েছে। এই খবর শোনার পর থেকে আমি কাজ করতে পারতাম না, সব সময় শুধু তার কথাই মনে পড়তো। তারপর শুনলাম তার বিয়ে হয়ে গেছে। সে সুখের আশায় ঘর বাঁধলো, আর আমি তাকে পাওয়ার আশায় ঘর ছাড়লাম। আজ 15 মাস হয়ে গেছে, আমি তাকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। আমি সবশেষে একটা জিনিসই বুঝলাম, তার মনে অহংকার ছিল, আর আমি টাকার কাছে হেরে গেলাম। যদি আমার বাবার টাকা থাকতো তাহলে আজ আমি তাকে হারাতাম না। তবু আতিয়া, তুমি ভালো থেকো। যে মানুষটা তোমাকে পেয়েছে সেই মানুষটা অনেক ভাগ্যবান। আমি 7 বছর ভালোবেসেও তোমাকে পেলাম না, আর সে না চাইতেও তোমাকে পেয়ে গেল। কিন্তু এই জীবনে আমি যতদিন বাঁচবো তোমার জন্য আমার মনের জায়গাটা ঠিকই থাকবে। আমি দূর থেকেই তোমাকে ভালোবেসে যাব। ধন্যবাদ সবাইকে।